নমস্কার, আমি স্নেহা। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন্স। উপনির্বাচনে ৬-৬ তৃণমূলের, মাদারিহাটও বিজেপির হাতছাড়া। উপনির্বাচনে হারের দায় নিলেন না শুভেন্দু, সংগঠনকে নিশানা করে শোনালেন উপলব্ধির কথা। জাদুদণ্ড লক্ষ্মীর ভাণ্ডার, মহারাষ্ট্র ঝাড়খণ্ড শেখালো, মমতা মডেলে বাগে আসে ব্যালট বক্স। উপনির্বাচনে ছক্কা, জমিদার নই, মানুষের পাহারাদার, পোস্ট মমতার, বিজেপিকে বিঁধলেন অভিষেক। তিক্ততা অতীত, মিষ্টিসহ মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, পাল্টা উপহার পাঠালেন মমতাও। কলকাতা মেডিকেলে কিট পাচার কাণ্ড, অন্তর্বর্তী তদন্ত রিপোর্টে বেকসুর বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়। সোনাগাছির ১০০ যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষা, মানবিক উদ্যোগ জেআইএমএসের। খনিতে ডিনামাইট বিস্ফোরণ, পাথর ছিটকে ভাঙল বাড়ি, রানীগঞ্জে ব্যাপক উত্তেজনা। রাতে দুষ্কৃতীদের দখলে বীরভূমের জাতীয় সড়ক, অভিযান চালিয়ে বালি কয়লা গরু ধরল পুলিশ। সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, বাংলায় প্রভাব কতটা জানুন বিস্তারিত। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের আবহে রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফলের দিকে নজর সকলের। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ৬ আসনেই এগিয়ে তৃণমূল। বিজেপির হাতে থাকা পেন্সিল, মাদারিহাটও হাতছাড়া হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাৎপর্যপূর্ণভাবে হারোয়া কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে আসছে আইএসএফ। উপনির্বাচন হয় মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হারোয়া কেন্দ্রে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬০,০০০ ভোটের লিড নিয়েছে শাসক দলের প্রার্থী। মেদিনীপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থীর ঝুলিতে ১৬,০০৪টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১০,১৬৮টি ভোট। সিপিআই প্রার্থীর পক্ষে ভোট এসেছে ১,৩১১টি। তৃণমূল প্রার্থী এগিয়ে ৫,৮৩৬ ভোটে। বাঁকুড়ার তালডাংরায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ৩,৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিজেপি। নৈহাটি কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে ৩৫,৩৪৪ এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। হারোয়ায় তৃতীয় রাউন্ড শেষে ৩৪,৪৫২ ভোটে এগিয়ে ঘাসফুল প্রার্থী। আরজিকর আন্দোলনের পর উপনির্বাচনই ছিল প্রথম ভোট। বিরোধীরা দাবি করেছিল, রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের লাভা উদ্গীরণ হচ্ছে। এমন আবহে এই নির্বাচন ছিল তৃণমূলের অ্যাসিড টেস্ট। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই নির্বাচনকে কার্যত সেমিফাইনাল বলেই মনে করা হচ্ছিল। প্রাথমিক ট্রেন্ড যা বলছে তাতে অভয়া আন্দোলনের রেশটুকুও গ্রামবাংলায় পৌঁছয়নি। বিরোধীরা সেখানে ফিকেই, বরং মাটিতেই আস্থা রেখেছ মানুষ। দলবদল করে ভোটে জিতে বিরোধী দলনেতার পদ পেয়েছেন, তবে নির্বাচনী ফলাফলের দায় নিতে তিনি বরাবরই নারাজ। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনেও তার ব্যতিক্রম হল না। হারের দায় সংগঠনের উপরই ফের চাপালেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ তার নিশানায় এবারও সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। যদিও দলের এহেন জঘন্য ফলাফলে নিজের উপলব্ধির কথা শুনিয়েছেন শুভেন্দু। তার মন্তব্য, প্রয়োজন নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল। রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির খারাপ পারফরমেন্স অব্যাহত। গোদের উপর বিস্ফোরার মতো আবার সিতাই ও হারোয়া কেন্দ্রে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার পথে। এই ফলাফল নিয়ে বিজেপির অন্দরে নানা মুনির নানা মতো। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা দায়ী করছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়াকেই দুষছেন। অন্যদিকে অর্জুন সিং দুষছেন খোদ নির্বাচন কমিশনকে। তার অভিযোগ, কমিশনের সঙ্গে যোগসাজশ রয়েছে তৃণমূলের, তাই সর্বত্র শাসক দলের প্রার্থীদের জয় জয়কার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নির্বাচনী ফলাফলের দায় ফের একবার চাপালেন বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর। শনিবার দেবরায় সাংগঠনিক বৈঠক শেষে তার বক্তব্য, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তবে নিজের রাজনৈতিক জীবনের উপলব্ধি মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চার প্রয়োজন রয়েছে। আমি নিজে এত বছর সিপিএমের বিরুদ্ধে লড়েছি। সকলেই আমরা ২০২৬ এর জন্য অপেক্ষা করছি। এই ৬টা আসন নিয়ে কেউই ভাবেনি। দিন ২ আগেই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে
যোগ্যতম বলে তার নাম প্রস্তাব করেছিলেন বর্ষিয়ান নেতা তথাগত রায়। এখন প্রশ্ন হচ্ছে, হারের দায় একচুলো নিজের কাঁধে না নেওয়া শুভেন্দু কি সত্যিই যোগ্যতম? মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই মহারাষ্ট্র জয় বিজেপির। শুধু আরব সাগরের তীরের রাজ্য কেন, হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজ্যেও বিজেপির ডুবন্ত নৌকাকে বাঁচিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর গেম প্ল্যান ই। ঝাড়খণ্ডকেও কৃতজ্ঞ থাকতে হবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছেই। শুনতে অবাক লাগলেও বিষয়টা সেরকমই। ২১-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতাই কার্যকর করেন লক্ষ্মীর ভাণ্ডার, যা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। মাসে মাসে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। প্রথমে মাসিক ৫০০ এবং ১০০০ টাকা দিত রাজ্য সরকার, তারপর তা বাড়িয়ে করা হয় ১০০০ এবং ১২০০ টাকা। আর এই সরকারি সুবিধা ভবিষ্যতেও পাওয়ার জন্য মহিলারা ঢালাও ভোট দেন তৃণমূলকে। একচেটিয়া বিরোধীরা তৃণমূল কংগ্রেসের খয়রাতি রাজনীতির নিন্দা করলেও সময় বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রীর এই পদক্ষেপ কতটা সময়োপযোগী ছিল। বর্তমানে তার দেখানো পথেই হাঁটছে বিজেপি, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি। শুরুটা হয়েছিল কর্ণাটক থেকে। ভোটে জিতলে রাজ্যের মহিলাদের মাসিক ২০০০ টাকা দেবে কংগ্রেস। সেই প্রতিশ্রুতিতে মিলেছিল সারাও। দক্ষিণের রাজ্যটি এসেছিল হাত শিবিরের দখলে। এরপর থেকেই একের পর এক রাজ্যে বিজেপি কংগ্রেস দুদলই রেউড়ি ঘোষণা করেছে। মধ্যপ্রদেশে পদ্ম ফোটাতে সেই চেনা ছকেই হেঁটেছিলেন শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশে নির্বাচনের মাসেক আগে লাডলি বেহনা প্রকল্প শুরু করে বিজেপি। বার্ষিক ২.৫ লক্ষ টাকার কম আয় থাকা পরিবারের মহিলাদের হাতে প্রতি মাসে ১,২৫০ টাকা দেওয়া শুরু হয়। জম্মু কাশ্মীরেও মহিলাদের নগদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। তিক্ততা ছেড়ে মিষ্টি সম্পর্কের পথে রাজ্যপাল মুখ্যমন্ত্রী। বাংলার রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি হয়েছে শুক্রবার। সেই উপলক্ষে রাজভবন থেকে মিষ্টি ফল পাঠানো হল মুখ্যমন্ত্রীকে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ও শাসক দলের প্রতিনিধিদের রাজভবনে আসার আমন্ত্রণও জানিয়েছেন। পাল্টা উপহার হিসেবে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যপালকেও পাঠানো হল মিষ্টি। এই মিষ্টি বিনিময়ের খবরে জল্পনা শুরু হয়েছে। রাজ্যের প্রশাসনিক ও সাংবিধানিক প্রধানের মধ্যে যেটুকু তিক্ততা তৈরি হয়েছিল তা মিটতে চলেছে অবশেষে। সূত্রের খবর, শুক্রবার মিষ্টি ও ফলের ডালির সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী চিঠিও পাঠিয়েছেন। তাতে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, প্রথম বছরটা রাজ্য সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দ্বিতীয় বছর সেই সম্পর্কে কাটা দেখা দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য হয়েছে, কিন্তু তৃতীয় বছরে তিনি আপ্রাণ চাইছেন রাজ্য সরকারের হাতে হাত রেখে উন্নয়নের পথে এগিয়ে চলতে। রাজভবনের এই উপহারের পাল্টা শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও মিষ্টি পাঠানো হয়েছে বলে খবর। তবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, এর আগে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানি অভিযোগ নিয়ে শোরগোল শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে আশঙ্কা প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, প্রয়োজনে রাস্তায় দেখা করে কথা বলবেন, কিন্তু রাজভবনে যাবেন না, কারণ সেখানে নারীদের নিরাপত্তা নেই। এরপর ১৫ আগস্ট চিরাচরিত চায়ের নিমন্ত্রণে রাজভবনের লবিতে গেলেও চা না খেয়ে ফেরেন মুখ্যমন্ত্রী। তারপর আর তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাননি। এখন দেখার, দ্বিতীয় বর্ষপূর্তিতে আনন্দ বোসের চিঠিতে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী রাজভবনে তার সঙ্গে দেখা করতে যান কিনা। এদিকে রাজ্যপালের কর্মসময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দিনভর রাজভবনে অনুষ্ঠান রয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ নিজেই নিজের মূর্তি বসানো। ভারতীয় জাদুঘরের তত্ত্বাবধানে সিভি আনন্দ বোসের একটি মূর্তি তৈরি হয়েছে। এদিন রাজভবনে সেই মূর্তি বসিয়ে নিজেই উন্মোচন করেছেন রাজ্যপাল। ছোটদের অঙ্কন কর্মশালায় নিজে ছবিও এঁকেছেন তিনি। এছাড়া সন্ধেবেলা রাজভবনের প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব থেকে সরকারি পরীক্ষা কিট পাচারের অভিযোগ সংক্রান্ত অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট জমা পড়ল শুক্রবার। আর সেই প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, বেকসুর তৃণমূল বিধায়ক তথা বর্ষিয়ান চিকিৎসক সুদীপ্ত রায় ও তৃণমূল কর্মচারী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষ। মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের তরফে এই অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। 11 সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয় জুনিয়র ডাক্তারদের 4 প্রতিনিধিকেও। অন্তর্বর্তী তদন্তের পর শুক্রবার রিপোর্ট জমা পড়ে। তাতে দেখা যায়, অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ মেলেনি।
এই অভিযোগ লোকমুখে শুনে করা। সেন্ট্রাল ল্যাব থেকে কিট পাচারের বিষয়ে হাসপাতালের কোনো কর্মী, বাইরের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ মেলেনি। আর.জি. কর কাণ্ডের পর থেকে একের পর এক অভিযোগ উঠে আসছে সরকারি হাসপাতালগুলিতে। কখনো আর্থিক দুর্নীতি, কখনো কাঁচি দুর্নীতি। বিস্ফোরক অভিযোগ উঠে আসে কলকাতা মেডিকেল কলেজ থেকেও। মূলত এই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রির অভিযোগ ওঠে। তা নিয়ে অন্তর্বর্তী রিপোর্টে অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ পেল না হাসপাতাল গঠিত তদন্ত কমিটি। তবে বেড বিক্রির যে অভিযোগ উঠেছে তা ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় ও টিএমসির কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে পৃথক তদন্ত কমিটি। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক মানবিক পদক্ষেপ করল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল তথা জেআইএমএস হাসপাতাল। শনিবার সোনাগাছির ১০০ জন যৌনকর্মীর বিনামূল্যে এইডস পরীক্ষার ব্যবস্থা করা হলো এখানে। এমন উদ্যোগের লক্ষ্য এই মারণ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণে উৎসাহ প্রদান এবং এইডস প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন ও নির্দেশনা প্রদান। এদিন হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্তের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরীক্ষার পাশাপাশি ছিল পরামর্শের সেশন। আয়োজিত হয় শিক্ষামূলক কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীরা প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব এবং নিরাপদ অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। এদিনের অনুষ্ঠানে কৃষ্ণকুমার বলেন, বিশ্ব এইডস দিবসে আমরা সেই সম্প্রদায়ের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যাদের প্রায় এড়িয়ে যাওয়া হয়। সোনাগাছির মহিলাদের কাছে পৌঁছনোর লক্ষ্যই সময়মতো পরীক্ষা করানোয় উৎসাহ দান ও সচেতনতা প্রসার ঘটানো। সেই সঙ্গেই তাকে বলতে শোনা যায়, আমাদের হাসপাতালে আমরা এমন এক পরিবেশ তৈরি করেছি যেখানে বৈষম্যের ঊর্ধ্বে উঠে সকলের জন্যই তৈরি রয়েছে চিকিৎসার সুযোগ। এই সমবেদনা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই আমরা এইডসের চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারব। প্রসঙ্গত, 1050টি শয্যাবিশিষ্ট এই হাসপাতালে রয়েছে 32 শয্যার এমার্জেন্সি ওয়ার্ড। কয়লাখনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে পাথর ছিটকে ভাঙল আশপাশে বাড়িঘর। শনিবার বিকেলের এই দুর্ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল রানীগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনি এলাকায়। পাথর ছিটকে এগারা গ্রামের সিংপাড়ার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা নিয়ে উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালালো খনি এলাকায় দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে। পরে ভাঙচুর চলে খনি কর্তৃপক্ষের অফিস ঘরেও। শনিবার বিকেলে হঠাৎ করেই রানীগঞ্জের এগারা গ্রামে বেজে ওঠে সাইরেন। এটি নারায়ণকুড়ি খোলামুখ খনির লাগোয়া এলাকা। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল সিংপাড়ার বেশ কয়েকটি বাড়ি। ছাদে দুমদাম শব্দ, কারো বাড়ির টালি ভেঙে পড়ে, কারো অ্যাজবেস্টাস ফুটো হয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বড় বড় পাথরের চাই। সে সময় কেউ ঘুমাচ্ছিলেন, কেউ আবার বিকেলে বসে চা খাচ্ছিলেন বারান্দায়। আচমকাই সাইরেনের শব্দ এবং হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ার দৃশ্য দেখে কিছু বুঝে ওঠার আগেই সবাই আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে থাকেন। পরে জানা যায়, খোলামুখ খনিতে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়েছে, যার জেরে বড় বড় পাথর গিয়ে পড়েছে গ্রামে এবং তার আঘাতে বাড়িঘর ভেঙেছে। এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। খনি এলাকায় গিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পার ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভয় খনি ছেড়ে পালিয়ে যান আধিকারিক ও কর্মীরা। এই এলাকাটি ইসিএল কুনুস্তরিয়া এরিয়ার মধ্যে পড়ে। কেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে খনিতে ডিনামাইট ফাটানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। পাশাপাশি খনি কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। রাতে বীরভূমের জাতীয় সড়ক দুষ্কৃতীদের দখলে, অভিযানে নামল পুলিশ। শুক্রবার ইলামবাজার থেকে সিউড়ি 14 নম্বর জাতীয় সড়ক জুড়ে পুলিশ অভিযান শুরু করতেই ধরা পড়ল পাচারকারীরা। দেখা গেল, অবৈধ কয়লা, গরু, বালি সব যাচ্ছে জাতীয় সড়ক ধরে। বীরভূমের রাস্তা যেন পাচার করিডোর। পুলিশের গাড়ি পাল্টে অন্য গাড়ি আর সামান্য কয়েকজন নিরাপত্তারক্ষী নিয়ে শুক্রবার রাতে অভিযানে নামে এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি। ইলামবাজার থানা এলাকা থেকে প্রথমে ধরা পড়ে গরু বোঝাই গাড়ি। উল্লেখ্য, পুলিশ অভিযানে চালালেই আগেভাগে খবর পেয়ে যেত দুষ্কৃতীরা, পাল্টে ফেলত তাদের গতিবিধি। তাই শুক্রবার রাতে সাধারণ গাড়ি আর নিজের নিরাপত্তাকর্মীকে নিয়েই অভিযানে বেরিয়ে পড়েন এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি স্বপন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর অভিযোগ যে সত্যি সেটা কয়েক ঘণ্টার অভিযানেই উপলব্ধি হল জেলা পুলিশ কর্তাদের। ভোর 3টে নাগাদ ইলামবাজার থানার 14 নম্বর জাতীয় সড়কের উপর একটি পিকআপ ভ্যান আটক করে। তাতে ছিল 13টি গরু। বর্ধমান থেকে জয়দেব মোড় হয়ে অবৈধ গরু বোঝাই গাড়ি আসছিল। সঙ্গে থাকা 5 জনকে আটক করে পুলিশ।
হেতমপুর এলাকায় ধরা পড়ে ৮ কুইন্টাল কয়লা মোটর বাইকে করে কয়লা পাচার করছিল। সেগুলি দুবরাজপুর থানার হাতে তুলে দেওয়া হয়। একজন পালিয়ে যায়, একজনকে তাড়া করে পেট্রোল পাম্পের কাছে ধরে ফেলে পুলিশ। সদাইপুর থানার বাঁধেরশোল মোড়ে 2টি ওভারলোডের বালি বোঝাই ট্রাক মুর্শিদাবাদ যাচ্ছিল। দুবরাজপুরের লোবা গ্রামে অজয় নদের ঘাট থেকে অবৈধভাবে বালি বোঝাই করেছিল। সিউড়ি থানার মিনিস্ট্রিলের কাছে 26টি গরু বোঝাই পিকআপ ভ্যান ধরা পড়ে ভোরবেলা। বাঁকুড়া থেকে চালান ছাড়া গরু বোঝাই পিকআপ ভ্যানটি মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। সঙ্গে থাকা দুজনকে গ্রেপ্তার করে সিউড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। ডিএসপি স্বপন চক্রবর্তী বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের প্রতিরাতে নিয়মিত অভিযান চলে, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পাচারকারীদের এমন বেপরোয়া ব্যবহার দেখে আমরা স্তম্ভিত। রাতের অন্ধকারে জাতীয় সড়ক ধরে অবৈধ গরু বালি কয়লা রুখতে আরও বর্ষর অভিযানে নামবে জেলা পুলিশ। সাগরে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি শনিবারই নিম্নচাপে পরিণত হচ্ছে। তবে তা ঘূর্ণিঝড় হবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও তাদের যেতে বারণ করা হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। তবে সকালের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে কুয়াশা বেশি থাকবে। রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে কুয়াশা থাকবে। সোমবার সকালে মাঝারি কুয়াশা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতে। উত্তরবঙ্গেও শীতের আমেজ, মনোরম পরিবেশ। সকালে কিছুক্ষণ কুয়াশা থাকলে দিনভর পরিষ্কার আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। মূলত শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা 18.8 ডিগ্রি। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের মতো খবর এখানেই শেষ হলো।